জার্নি 14 মাসের, আসলে এটা 14 মাস না, এটা 14 বছরের একটা জার্নি বলা যায়। কারণ আমি যখন এসে জয়েন করি সেটা মানে সেই সময়টাই এফডিসিতে কাজ করা বা কোনো রকম কিছু গোছানো স্বপ্ন অনেক নিয়ে এসেছিলাম, কিন্তু পরিবেশে এসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অফিসে না একটা প্রপার অফিসিয়াল এনভায়রনমেন্টটা ছিল না। এফডিসি ছিল মোটামুটি বিরানভূমি, শুটিং বা এরকম খুব কমই ছিল, থাকার ভিতরে ছিল কিছু বিজ্ঞাপন চিত্রের শুটিং। তো সেইখান থেকে এবং নানা রকম বিভক্তি আমরা এফডিসির মানে এখানে জয়েন করার আগেও যেহেতু আমি মানে প্রযোজক পরিচালক, সেখান থেকেও আমি জানতাম যে আমি নিজেও আসলে এফডিসিতে কাজ করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করতাম না, বা এফডিসির কোনো সেবা নিতে আমি সেভাবে আরাম পেতাম না। কেন কি, কারণ এখানে কিছু কিছু রুলস রেগুলেশন এমন করে রাখা যে অংশীজনদের জন্য খুব বেশি সেবা বান্ধব ছিল না। তা যেমন হচ্ছে রেট অনেক বেশি হাই, শিফটিংয়ের যে সিস্টেমটা সেটার একটা গ্যারাকল আছে। তারপর এখানকার স্টাফ যারা ছিল তারাও খুব বেশি সেবাবান্ধব ছিল না ওই সময় আচরণগুলো। তো এইগুলো থেকে আমি নিজে যেমন দূরে ছিলাম, অন্যরাও দূরে ছিল। তো আমি সেখান থেকে জানি যে কেন দূরে ছিলাম। তো আমি আসার পরে প্রথমত হচ্ছে এই রুলস রেগুলেশন বা যেই পরিবেশগত যেই সব বাধা, সেই বাধাগুলো আসলে কাটায় ওঠার চেষ্টা করি। তো এগুলার রুটে যেটা দেখা যায় কি, যে 2016-তে যখন পুরো দুনিয়া ডিজিটালাইজেশন চলে আসলো, এফডিসিকে আসলে ডিজিটালাইজেশনের আওতায় আনাই হয় নাই। এফডিসিতে এখনও অবধি একটাও এলইডি লাইট নাই, অথচ পুরো দুনিয়া কিন্তু এলইডি লাইটে শুটিং করছে। তারপর ক্যামেরা 2012 সালের ভার্সনের পরে আমাদের কিন্তু নতুন কোনো ভার্সনের কোনো আধুনিক ক্যামেরা 2016 পরে আনা হয় নাই। তো এইগুলাতে আমরা যেটাতে একটা নিজের ছবি তুলি, নর্মাল ক্যামেরায় যে ছবি তুলি বা একটা ফোন, সেটার হাই রেজলিউশন না হলে বা আধুনিক সংস্করণটা না হলে সেটাতে আমরা নিজের ছবিই তুলতে চাই না। তো আমি ফিল্ম মেকারদের কীভাবে বলবো যে ভাই তুমি এসে এই 12 সালের এডিশনে তোমরা শুটিং করো? এখন কিন্তু এই জিনিসটা নাই। এবং আমরা হচ্ছে যখন নির্মাতারা আসছে, তেমন যেমন নিকেতন পাড়া যারা আছেন, নিকেতন বেস, তারা কিন্তু এফডিসিতে খুব একটা এই সময় আসতেন না, কিছু অল্প সংখ্যক মানুষ ছাড়া, নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া। এখন কিন্তু সবাই আসছেন। কারণ হচ্ছে কি, ওই সিন্ডিকেট বাণিজ্যটা নাই। এফডিসির অফিসের যে কার্যক্রমটা, এটা সহজ হয়েছে। এনওসি নিতে এসে কাউকে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন দৌড়াতে হচ্ছে না, বসে থাকতে হচ্ছে না। অফিসাররা যেদিন এনওসির জন্য আসলে আমরা এখন দিনেই দিয়ে দিই। আমি যখন এসে জয়েন করি তারা অনেক মাসের বেতন পান না, বোনাস টোনাস তো অনেক দূরের কথা। তো আপনি যখন আপনার প্রতিষ্ঠানে একজন কেউ কাজ করছে, দেখা যাচ্ছে তার সর্বসাকুল্যে বেতন হচ্ছে 20,000 টাকা বা 25,000 টাকা। এই লোকটাকে যদি আপনি মাসের বেতনটা না দেন, তার ফ্যামিলিটা চলবে কীভাবে? 20,000 25,000 টাকা দিয়ে এই বাজারে একটা সংসার চালানোই কঠিন। সেখানে সেই টাকাটাও যদি আপনি তার নিশ্চিত না করেন এবং আপনি আশা করবেন বাইরের কেউ আসছে, মাসের পর মাসে টাকা পাবে না, তার পরিবারের কোনো ঠিক নাই, তাদেরকে প্রত্যেককে দেখা যাচ্ছে কয় মাস পর বাসা বদল করতে হতো, কারণ তারা ওই বাসায় থাকতে পারতো না, ভাড়া দিতে পারতো না জন্য। আপনি আপনার কর্মচারীর ওই প্রয়োজনটা মেটাবেন না, অথচ আপনি আশা করবেন যে সে ঠিকঠাকভাবে সবাইকে সার্ভ করবে। এই আচরণ, এই শারীরিক মানসিক সুস্থতাটাও তো আসলে তার থাকার কথা না। তো আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি চেষ্টা করেছি যে আমি প্রতিষ্ঠান প্রধানের উপরে এটা বর্তাই, যেহেতু আমাদের এত সম্ভাবনাময় প্রতিষ্ঠান, এখানে আসলে সরকারকে প্রফিট দেওয়ার কথা। আমাদের যেহেতু কর্পোরেশন, আমরা প্রতি 3-4 মাসে মানে প্রতি মাসে এরা নাকি বোনাস নিতেন, 3-4টা করে বোনাস নিতেন, এত বেশি প্রফিট করতেন সরকারকে রাজস্ব দেওয়ার পরেও। তো সেইখানে আমাদের কিন্তু এখনও ওই অবস্থাই হওয়ার কথা, কারণ এফডিসি সিনেমা হল মালিক না। এফডিসি কিন্তু লসে চলার কথা না, যে হল মালিকের লস হচ্ছে এফডিসিও লস করবে, কারণ এফডিসি হচ্ছে অডিও ভিজুয়াল কোনো কন্টেন্ট তৈরির হচ্ছে লজিস্টিক যে সাপোর্টটা, সেটা দেওয়ার প্রতিষ্ঠান হচ্ছে এফডিসি। এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময় এবং লাভজনক ব্যবসা কিন্তু এই অডিও ভিজুয়াল কন্টেন্ট মেকিংয়ের লজিস্টিক সাপোর্ট দেওয়ার প্রতিষ্ঠান এফডিসির হওয়ার কথা, এবং হবে যদি এফডিসি প্রপার ডিজিটালাইজেশনে আসে। আমি সমস্ত গণমাধ্যমের সামনে এবং যে কোনোখানে আমি বলি, খুব সহজে আমি বলতে পারি 3 থেকে 4 মাসের মধ্যে এফডিসি সচল হয়ে প্রফিট দেওয়া শুরু করবে। সচল তো হবেই, নিজের আয় নিজে চলবে, প্রফিট দেওয়া শুরু করবে আমার দেশকে, আমার সরকারকে, শুধুমাত্র প্রপার মডার্নাইজেশন এবং লোকজনকে ট্রেন আপ করার মাধ্যমে, প্রপার মানুষজনের কাজের সুবিধা করার মাধ্যমে। কি হবে এখানে? এক হবে হচ্ছে সরকার প্রফিট পাবে, দ্বিতীয়ত
হচ্ছে মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এফডিসি যারা আছে আপনারা নিজেরা জানেন, প্রত্যেকটা শুটিং ইউনিটে মিনিমাম 70 থেকে 75 জন, ম্যাক্সিমাম 300-500 এরকম ইউনিটেও কাজ করে। আমার এখানে এখন প্রায় আপনি আমাদের শিডিউল বুকটা দেখবেন, আমাদের প্রতিদিন 7টা করে শুটিং থাকছে, 5টা করে শুটিং থাকছে মিনিমাম। এই যে প্রত্যেকটা শুটিং সেটে যেই লোকগুলো কাজ করছে তারা এফডিসি বেসড হয়ে গেলে মিনিমাম 700 থেকে 800 মানুষের প্রতিদিনের কর্মসংস্থান তৈরি হবে এফডিসিতে। এখনও হচ্ছে, কিন্তু কি হচ্ছে, এফডিসি সেই সাপোর্টটা দিতে পারছে না, নিতে পারছে না সুযোগটা। কারণ এফডিসিতে শুধুমাত্র ফ্লোরের জায়গাগুলো ছাড়া, শুটিংয়ের জায়গাগুলো ছাড়া দেওয়ার মতো আসলে ওই রকম আধুনিক ইকুইপমেন্ট নাই। এখনকার শুটিংগুলোয় কী হয় বলতে গেলে, বেশিরভাগ ভালো ছবিতে মাল্টিপল ক্যামেরার ইউজ হয়। প্রতিটা ক্যামেরার ভাড়া মিনিমাম 40-45 হাজার টাকা করে যাচ্ছে। এফডিসিতে যদি 20টা ক্যামেরাও দেওয়া হয়, এফডিসির ক্যামেরার ইনকাম থেকে এফডিসি প্রফিট দিতে পারবে সরকারকে, নিজে চলতে পারবে। তো এইগুলো আসলে শুধুমাত্র নিজেদের সচেতনতার অভাবে বা ইচ্ছার অভাবেই হয় নাই। এটা করতে যে খুব বেশি বড় বাজেট লাগে, 1000 কোটি টাকার বাজেট লাগে, এরকম কিছু না। ইনফ্যাক্ট আমাদের কাছে আমরা বলি যে আমাদের বাজেটেরও দরকার নেই, আমাদের জাস্ট সরকার আমাদের মডার্নাইজ করে দিক, ইকুইপমেন্টগুলো দিয়ে দিক, এফডিসির এইটুকুর সাউন্ডিংসের জন্য যথেষ্ট। এই যে ফ্লোরগুলোর সংস্কার করে দিক, মেকআপ রুমগুলো ঠিকঠাক হবে, আর্টিস্ট এসে যে বসবে, আপনি তার কাছে ভালো অভিনয় আশা করবেন, তাকে তো একটা কমফোর্ট জোনও দিতে হবে। ক্যামেরার ওই পাশে যখন সে থাকবে তখন যেন সে ওই পরিবেশটুকু পায়, সেটুকু নিশ্চিত করতে হবে। আমার এখানে একটা ওয়াশ ব্লক নাই। আমার ইচ্ছা ছিল যে মেয়েরা আসেন, এখন তো শুধু আর্টিস্টরা না, মেয়েরা কিন্তু মানে ক্যামেরার পিছনেও কাজ করছেন অনেকে, তাদের জন্য একটা ওয়াশ ব্লক থাকবে। বা যারা শুটিংয়ে আসেন, অনেক গেস্ট আসেন, দেখা যায় যে ওই আগে যেই কয়েকটা ওয়াশরুম তৈরি আছে ওইগুলাই ব্যবহার করতে হয় তাদের। তো এইটুকু তৈরি করব, আমাদের তো আসলে ওই ফান্ডটাও নাই, এফডিসির কোনো বাজেট করি নাই। তো এই জিনিসগুলো যদি জাস্ট একটু কাটিয়ে ওঠা যায়, তাহলে এফডিসি রেনোভেশন এবং মডার্নাইজেশন এইটুকু হলে এফডিসি এই যে আজকে যে এত শুটিং হচ্ছে বা যেটুকু চেঞ্জ আসছে, এইটা মানে ব্যাপকভাবে চোখে পড়বে এবং এটা প্রফিট দিবে। একে তো হচ্ছে টাকা পয়সার দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে, এবং যদি বলেন যে হচ্ছে সাংস্কৃতিক দিক থেকে, সেটা অবশ্যই। কারণ হচ্ছে সাংস্কৃতিক সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। ভালো ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে, কিন্তু আপনারা ইদানিং দেখেন কেউ কেউ বলে যে হচ্ছে সিনেমার দিন খারাপ। আমি বলি না, সিনেমার দিন খুব ভালো। কেন? আমার প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেছেন হলে বসে, আমার দেশের। এক্স্যাক্ট অ্যামাউন্ট তো মনে নেই, তবে আমরা 2016 সাল থেকে শুরু করেছিলাম, তখন থেকে এখন অবধি সবার হচ্ছে হ্যাঁ, এটা আসলে খুবই প্যাথেটিক। আমরা সবসময় উন্নয়নের গান গাই বা উন্নয়নের স্বপ্ন দেখি, কিন্তু আমরা ঋণ পরিশোধ করার স্বপ্ন কখনো দেখি না। এইখানে এই যে বললাম না যে বছরে মাসে কোনো মাসে 3-4টা করে বোনাসও তারা পেতেন, এত ইনকাম করতেন। সেই সময়ের মানুষ এনারা, যারা 2016 সালে 17 সালে রিটায়ারমেন্টে চলে গেছেন, ইনফ্যাক্ট এখন পর্যন্ত যারা গেছেন, বিশাল লম্বা তালিকা আছে যাদের টাকাটা পরিশোধ করা হয় নাই। অথচ এই মানুষগুলো সরকারকে প্রফিট দিয়ে গেছে। যেই সময় এফডিসি সর্বোচ্চ প্রফিট দিত সরকারকে, সেই সময় কাজ করা মানুষজনেরা, এনারা কিন্তু কোনো পেনশন পান না। এবং মানুষের বৃদ্ধ বয়সে কিন্তু সবচেয়ে বেশি এই সাপোর্টগুলো দরকার হয়। যেহেতু পেনশন পান না, তারা এককালীন একটা টাকা পান এফডিসির কর্মকর্তা কর্মচারীরা। তো এনাদের এই টাকাটা না কখনো আনা হতো না, বা আনলেও কখনো ভাঙা 2 লাখ 5 লাখ এইভাবে। তো এই ভাঙা টাকাটা পেয়ে হয় কি, তারা খরচ করে ফেলে, কোনো কাজে লাগে না। কিন্তু তারা যদি পুরো প্রাপ্য টাকা, কারো 15 লাখ, 20 লাখ, 12 লাখ, 50 লাখ, যেই টাকাটাই পাক, সেই টাকাটা যদি তারা এককালীন একবারে পেয়ে যান, তখন কি হয়, এটা ফিক্সড করে রেখে বৃদ্ধ বয়সে তাদের ওষুধপত্র, চিকিৎসা, খাওয়া দাওয়া, এটা কিন্তু চলে যায়। এখন আমি এসে দেখলাম বেতন তো বাকি, এই মানুষগুলোর টাকাও বাকি। এবং জিনিসটা এতটাই দুঃখজনক যে অনেকে আছেন যারা কিনা এই টাকার অপেক্ষায় থাকতে থাকতে মারাও গেছেন, টাকা পান নাই, বিনা চিকিৎসায় মারা গেছেন, খেতে না পেয়ে মারা গেছেন। অনেকে এসছেন যে বাবা মারা গেছে, বাচ্চা টাকা পায় নাই, তোর ফ্যামিলি টাকা পায় নাই, ওয়াইফ এসে বলছে কারো বাচ্চা হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছিল, পড়তে পারে নাই। এবং কেউ হচ্ছে শুধুমাত্র ঢাকা শহরে বা কোনো একটা হোস্টেলে রাখতে পারে না, এই জন্য মেধাবী একটা বাচ্চা পড়তে পারে না, অথচ তাদের পরিবারে কিন্তু প্রাপ্য ছিল এই টাকাটা। তো আমার আসলে খুব খারাপ লাগে। আমি যেটা চিন্তা করেছিলাম যে বেতনের সাথে সাথে তাদের জন্য প্রস্তাব নিয়ে যেতাম এবং এটাতে জোর দিতাম। কারণ হচ্ছে আমি তখন প্রত্যেকটা জায়গায় যখন যাই, অর্থ বিভাগ বলেন, বা আসলে অর্থ বিভাগকেও দোষ দিয়ে লাভ নাই। কারণ কি, এত খাতে টাকা দিতে হয়, সবারটা তো আসলে তাদের পক্ষে ওইভাবে রিয়েলাইজ করা সম্ভব না। তো যখন তাদেরকে বলি, তারা অবশ্যই মানবিক, তাদের কাছেও আমার অনেক কৃতজ্ঞতা। তারা কিন্তু কিছু অংশ হলেও দিয়ে দেওয়া শুরু করেছেন। এবং আমরা যেটা করেছি যে সব মানুষগুলোকে একটা একটা করে সাল ক্লিয়ার করা শুরু করেছি। আমাদের 21 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ
জীবিত ব্যক্তি যারা আছেন তাদের সবারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি আশা করি ইনশাল্লাহ আমাদের বর্তমান সরকার যেহেতু আছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা মহোদয় সবার সাথেই কথা হয়েছে আলহামদুলিল্লাহ। অর্থমন্ত্রী স্যারের সাথেও কথা হয়েছেন, ওনারা সবাই আশ্বাস দিয়েছেন যে এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করে ফেলা হবে। তো এটা আসলে আমার মনে হয় কি, আমরা যখন এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি পিছনের ঋণগুলো শোধ করতে হয়, কারণ এই ঋণের সাথে অনেক চোখের পানি, অনেক দুঃখ দুর্দশার গল্প জড়িত। এফডিসির অনুদানের ছবি পাওয়ার ছিল। এফডিসিকে যখন থেকে এফডিসি লস করে শুরু করে, যেহেতু তথ্য মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান এফডিসিকে একটা দুটো পর্যন্ত ছবি দেওয়ার কথা হয়েছিল, কিন্তু গত মাঝখানের সময়টায়, ইন্টারিম সময়টায় আসলে কোনো কারণে এফডিসিকে দেওয়া হয় নাই। কারণ কোনো না কোনো, আমি জানি না কেন দেওয়া হয় নাই, কিন্তু আসলে এটা উচিত। এবং এফডিসি থেকে আমরা এবার আবারও অ্যাপ্লাই করেছি। আমাদের বেশ ভালো কিছু গুণীজনরা এফডিসির মাধ্যমে 2 জন পাঠিয়েছেন। তো যেটাই সিলেক্ট হয়ে আসবে সেটার সাথে আমরা আশা করি যে এফডিসি ভালো চলচ্চিত্র উপহার দেবে, সেখানে আমরা আমাদের সরকারেরই সহযোগিতা চাই। এবং এখানে স্বচ্ছতার বিষয় যেটা, যে আমরাও আসলে কোয়ালিটিতে সিলেক্ট হয়ে তারপরে যেন আমাদের বাদ না দেওয়া হয়, এইটুকুই আশা করব। আর তো কিছু বলার নাই এই ব্যাপারে। গুঞ্জন বলতে গুঞ্জন ঠিক গুঞ্জন নয়, সেই সময় আসলে একটা বাজে পরিস্থিতি তৈরি করা হয়েছিল। হ্যাঁ, সেই সময় একটা বাজে পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝানো হয়েছিল যে আমাদের এফডিসি কোনো কাজের নয়। তো যাই হোক, সেই মিটিং ফলপ্রসূ হয় নাই, কারণ আমরা যারা এফডিসিতে আছি, এবং আমি নিজে আপনাদের বলতে পারি, এই যে এত নিশ্চিতভাবে আমি বললাম যে 3 মাস থেকে 4 মাসের মধ্যে আমার এফডিসি প্রফিট করা শুরু করবে, সরকারকে প্রফিট দেওয়া শুরু করবে, তার কারণই হচ্ছে আমরা জানি এটা কত ব্যবসা সফল হতে পারে এবং এটা কত অল্প ইনভেস্টমেন্টে ব্যবসা সফল হতে পারে। তো এই জিনিসটা তো আসলে আমাদের যেমন অনেক সুজন আছে, আমাদের তো দুর্জনেরও অভাব নাই। সবাই তো দেশের কথা চিন্তা করে না, বেশিরভাগ মানুষই চিন্তা করবে নিজের পকেট কীভাবে ভরবে। তো এফডিসিটা একটা চক্র অবশ্যই ছিল যারা চেয়েছিল যে হচ্ছে এফডিসিটিকে নিজের আওতায় নিয়ে আসতে, সরকারের কাছ থেকে লিজ নিয়েই হোক, যে কোনোভাবেই হোক। তো আসলে আমরা যারা সিনেমার মানুষ, আমরা জানি যে জায়গার সম্ভাবনা কত। বর্তমান সরকারের কাছেও আমাদের এই আশা যে ওই বিপর্যয় যেহেতু ঠেকানো গেছে, তো ইনশাল্লাহ আমরা সামনে আমাদের এই দেশকে আমাদের এফডিসি দিয়ে ইনশাল্লাহ যাবতীয় প্রফিট, সেটা বলে আর্টিস্টিক বলেন এবং ফিনান্সিয়াল বলেন, সমস্তটাই দিতে পারবো। আমি এফডিসি মডার্নাইজেশন করতে চাই। আমি এফডিসি মডার্নাইজেশনের সাথে সাথে আমাদের যে বিএফডিসি কমপ্লেক্সটা, সেটা সত্যিকারের সিনেমা বান্ধব করতে চাই, কাজটা শেষ করাতে চাই। তৃতীয়ত, বাংলাদেশের সত্যিকারের প্রপার ফিল্ম সিটি, বাংলাদেশ ফিল্ম সিটি, এটা পরিপূর্ণ এবং সুস্থ সুন্দর একটা ফিল্ম সিটি করতে চাই। আপনাদের আমি বলেছি যে এখানে একটা সিন্ডিকেট বাণিজ্য ছিল, যারা এফডিসিকে নির্মাতা বান্ধব হতে দিত না। একটা হচ্ছে লুকোনো বিলের ব্যাপার ছিল, সিন্ডিকেট বাণিজ্য ছিল। এফডিসিতে এখন যে লোকজন আসছে, এই এফডিসিতেই আমাদের এত ভালোবাসার জায়গা, সেখানে কিন্তু মাদক বলেন বা নোংরামির বলেন একটা আখড়া ছিল। এই যে লোকজন আনাগোনা হচ্ছে, তাদের কিন্তু অসুবিধা হয়ে গেছে। সিন্ডিকেট ভাঙতে হয়েছে, তো সিন্ডিকেট যাদের ভাঙতে হয়েছে, সিন্ডিকেট ভেঙেছে, সিন্ডিকেটের লোকজন তো ভেঙে যায় নাই। তো আমি থাকাতে এই অসুবিধাগুলো তো তাদের হচ্ছে, সংখ্যায় অল্প। আপনারা হচ্ছে দেখবেন, এটা আল্লাহর অশেষ রহমত। আমার চেষ্টাও তো আছে, আমি চেষ্টা করে যাচ্ছি। বললেন যে অনেক ভালো কিছু করে ফেলেছি, ভাই অনেক ভালো কিছু করতে পারি না, জাস্ট পরিবেশটা তৈরি করতে পেরেছি। বাকিটা আমাদের সরকারের উপরে, আমাদের মানে গার্জিয়ানদের, অভিভাবকদের উপরে। কিন্তু আমি যতদিন আছি বা থাকবো, আমার এফডিসিতে আমার জানা মতে কোনো অন্যায় বা কোনো হেনস্থা আমি কাউকে হতে দিব না। তো এই হেনস্থা করার জন্য একটা পক্ষ তো থাকেই, নোংরামি করার জন্য একটা পক্ষ থাকেই। এবং তারা কিন্তু নতুন ছিল এমন না, নতুন কোনো সিন্ডিকেট ভেঙেছে এমন না। এই যে এত কর্মচঞ্চল একটা জায়গাকে যারা আজকে বিরান ভূমিতে পরিণত করেছিল, তাদেরকে মানে তাদের বিরুদ্ধে যে গিয়েছি বলেই কিন্তু আজকে আবার এই কর্মচাঞ্চল্য ফিরছে, কোনো রকম মডার্নাইজেশন বা কোনো রকম হচ্ছে সুযোগ সুবিধা পাওয়া ছাড়াই। তো এই সিন্ডিকেটের বাইরে গেছি, এইটুকু তো নর্মাল ফেসবুকে লেখালেখি দেখছেন। আমার সাথে আমাকে জানের হুমকিও দেওয়া হয়েছে, যে যখন বললেন প্রাইভেটাইজেশন বা বিভিন্ন অনিয়ম নিয়ে যখন আমি কথা বলছি, তখন আমার সাথে প্রথমে আপোষ, জানের হুমকি, বহুত কিছু পার হয়ে আসছি আমি। তো আমি আসলে এগুলোকে অত কেয়ার করি না। সিনেমা বানাবো, আমার যে লাস্ট কাজটা, সেটা জাস্ট মিক্সিং বাকি ছিল, 2 দিনের একটু কাজ বাকি ছিল। আজ পর্যন্ত আমার সেই অবসরটুকু হয় নাই, কারণ আমার কাছে দিনে আসলে 24 ঘন্টার না হয়ে 48 ঘন্টার হয়ে গেলে ভালো হতো। কারণ আমরা এখানে
কাগজ কলমে হয়তো 193 জন আছে আউটসোর্সিং সহ, কিন্তু কাজের লোক বলতে গেলে আসলে খুব কম। কারণ বেশিরভাগ মানুষ কি হয়, সেই রিলের যুগে নিয়োগ পাওয়া ওনারা, এবং এরপরে ওনাদের প্রপার ট্রেনিং বা ওয়ার্কশপ এই ব্যবস্থাগুলো কখনো আসলে করা হয় নাই, উদ্যোগগুলো নেওয়া হয় নাই। হ্যাঁ, নিরাপত্তা জায়গার জন্য আমরা অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের আরও একটু লোক দরকার এই পারপাসে, নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা কর্মী। কখনোই করে নাই আজ অবধি, কিন্তু আপনারা জেনে একটু খুশি হবেন, যেহেতু হচ্ছে আমি পরিচালক সমিতির সদস্য, প্রযোজক সমিতির সদস্য, পরিচালক সমিতিতে আমি ওখানে নির্বাচিত ক্যাবিনেট মেম্বারও ছিলাম তাদের, তো ওটা আমার কাছে ঘরবাড়ির মতো। আমি তো বলি সবখানে যে ওটা আমার কাছে, আমি যখন এখানে এসে জয়েন করি তখন তো আসলে ওরাই আমার বেশি পরিচিত ছিল। এফডিসি কর্তৃপক্ষ বা এখানে যারা আছেন কর্মকর্তা কর্মচারী, এটা অনেক কম পরিচিত ছিল। শুরুর দিকে ওটা ছিল বাপের বাড়ি টাইপের কাইন্ড অফ, এটা অচেনা নতুন কোনো নিজের তো এখন আসলে হয়ে গেছে কি, আমি ওই ফ্যামিলিটার জন্য খুব বেশি হচ্ছে অত্যাচার করে বলতে গেলে অত্যাচারী হয়ে গেছিলাম। যেটা হয়েছে যে আমি বলেছি যে তোমরা আমার মান সম্মান বাঁচাও, কারণ এই যে এতদিন ধরে তাদের কাছে পাওনা, এটা সরকারের পাওনা, এফডিসির পাওনা। কারণ তারা ভাড়া দেয় নাই, ভাড়া তো না, প্লাস হচ্ছে এই যে তাদের ইউটিলিটিটা, গ্যাস বিল, কারেন্ট বিল, তারপর সার্ভিস চার্জ, এগুলোও কখনো দেয় নাই। অন্য সমিতি এখনও শুরু করে নাই, কিন্তু আমি সবার সাথেই বারবার মিটিং করে যাচ্ছি। প্রযোজক সমিতিতে তো আসলে তাদের কোনো এখনও নির্বাচিত ক্যাবিনেট নাই, তো ওনারা পারেন নাই। তো ওনাদের নির্বাচন হলে বা ওনাদের বিষয়গুলো সলভ হয়ে গেলে হয়তো ওনারা করবেন, কিন্তু পরিচালক সমিতির কাছে আমি কৃতজ্ঞ যে তারা শুরু করেছেন এবং দিচ্ছেন। এই প্রথম এত বছরের পর বছর ধরে যেই জিনিস চলছে, এইটা সম্ভবত গত বছর এই বছর থেকেই শুরু করেছে। এই বছরের এক্স্যাক্ট মাসটা আমি বলতে পারছি না, কিন্তু তারা দিচ্ছেন। শুরু তো করেছে, একটা শুভ সূচনা তো হয়েছে, বাকিরাও করবেন ইনশাল্লাহ।